বাংলাদেশে আপনি যে পরিবর্তনটা হয়ে গেল, গণ অভ্যুত্থান হয়ে গেল, সেখানে কি কোনো ডিপ স্টেটের ভূমিকা ছিল? ইন ভারত, এই যে আমাদের গত আপরাইজিং এ যে সরাসরি ইনভলভ ছিল, ভারতীয় বাহিনী যে সরাসরি প্রবেশ করেছিল বাংলাদেশে, তার প্রচুর তথ্য কিন্তু আমেরিকান ইন্টেলিজেন্স সোর্সেস এর কাছে আছে। এবং এই যে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ, তিনি যে সরাসরি নেগোশিয়েট করেছে রাশিয়ার সাথে নিউক্লিয়ার ডিল, এবং এখানে কয়েক বিলিয়ন ডলার হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশে করাপশনের মাত্রা এত বিশাল অ্যামাউন্ট জুড়ে যে এটা এখন আন্তর্জাতিকরণ হচ্ছে। আমেরিকান ইন্টেলিজেন্স ও ব্রিটিশ ইন্টেলিজেন্স খুব শীঘ্রই একটা মানে কেঁচো খুঁড়তে সাপ বের হবে। একটু আগেই আপনি তারেক রহমানের সম্পর্কেও আপনি বলছিলেন যে তিনি দীর্ঘদিন যেতে পারেন নাই, মানে তার সম্পর্কেও যুক্তরাষ্ট্র এই ধারণা পোষণ করেছিল, বা বাংলাদেশ দূতাবাস থেকে এরকম তথ্য গিয়েছিল যে তিনি মানে নানান রকম নেতিবাচক বিশেষণ, দুর্নীতির বরপুত্র, সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক ইত্যাদি, নানান জঙ্গিবাদ, সন্ত্রাসী পৃষ্ঠপোষক ইত্যাদি নানান রকম নেতিবাচক বিশেষণ সম্বলিত তার বার্তা গিয়েছিল। তারপরে তো সেই ধারণাও এখন পরিবর্তিত হয়ে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ এবং পাচ্ছেন তার তিনি। প্রতিফলন আমরা দেখতে পাই যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু এই মোদিকে ইনভাইট করেনি ইনগুরেশনে। এছাড়া তারিক জিয়া যে আমেরিকায় যাচ্ছে, এটাও কিন্তু একটা কূটনৈতিক অর্জন তার জন্য। তার আগে তাকে ভিসা দেওয়া হয়নি, অতীতে তার বিরুদ্ধে চার্জেস ছিল। এখন মোরাললেস সে আমেরিকার কাছে একটা সরাসরি গ্রহণযোগ্যতা পাচ্ছে। একাত্তরে যে গণহত্যার দায় জামাতের উপর আছে, সেই বিষয়টাকে ভুলিয়ে বা পাশ কাটিয়ে রেখে ব্যারিস্টার রাজ্জাকের মতো ব্যক্তিত্ব, যিনি আসলে জামাতের ইমেজ বিল্ড করতে পারবেন বা তার সেই মেসেজটা কনভে করতে পারবেন, আওয়ামী লীগে কি এরকম কেউ নাই? যে মানে পিটার হাস কিন্তু, যদিও অন্য চাকরি, তিনি ঢাকাতেই রয়েছেন, এবং তার ঢাকায় অবস্থান নেয়াটা, এটা আমার কাছে ঠিক কাকতালীয় মনে হয় না। শাহিদুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সে। আমি কথা বলতে চাই আজকে যে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন ডোনাল্ড ট্রাম্প। নানান দিক থেকেই কথা বলা যায়, বৈশ্বিক অনেক প্রেক্ষাপট নিয়ে কথা বলা যায়। আজকের আলোচনায় মূলত আমি বাংলাদেশের সাথে সম্পর্ক এবং উপর প্রভাব, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাইবো। একটু শুরু করি যে আহ, আমরা জানি যে ডক্টর ইউনূস আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান। তার সাথে আহ, আমরা দেখেছি জো বাইডেনের একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক, তার বহিঃপ্রকাশ আমরা দেখেছি যখন সাথেই ডক্টর ইউনূস করেছেন, ডক্টর ইউনূস এমনটিও আমরা শুনেছি। অতএব খুব স্বাভাবিকভাবেই ডেমোক্রেটদের সাথে সুসম্পর্ক। তার মানে কি এরকম কোনো বিষয় আছে, মানে এই বিষয়টা অনেক আলোচিত যে বাইডেন যদি ক্ষমতায় নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতেন তাহলে ডক্টর ইউনূস বেশি সুবিধা পেতেন, ট্রাম্প আসলে কম সুবিধা পাবেন, মানে বা ইউনূস সরকার কম সুবিধায় থাকবে, যেটি বাইডেন আসলে বেশি সুবিধা। তো এমন কি কোনো বিষয় আছে, কোনো অসুবিধায় কি পড়বে ট্রাম্প আসাতে ডক্টর ইউনূস সরকার? ধন্যবাদ। এটা একটা অসাধারণ বাস্তবতা ঘটে গিয়েছে। আপনি এমন একটা বিষয়ে অবতারণা করলেন যেখানে এমন কিছু তথ্য এসেছে যাকে বলতে পারি যে আমাদের বাংলাদেশের জন্য ট্রাম্প অনেকাংশেই একটা আশীর্বাদ হয়ে এসছে। পুরো বিষয়টা কিন্তু যোগাযোগ করা যায় যে ভারতের আমেরিকার প্রতি যে আচরণ ছিল বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনে, এবং শেষের দিকে ভারত যেভাবে বঙ্গোপসাগরে আমেরিকাকে বাইরে রাখতে চেয়েছে, এবং বাংলাদেশের সাথে ভারত যে আচরণ করেছে গণতান্ত্রিক প্রশ্নে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে মারাত্মকভাবে ভারতের ইমেজ ক্ষুণ্ণ হয়েছে। এবং তার প্রতিফলন আমরা দেখতে পাই যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু এই মোদিকে ইনভাইট করেনি ইনগুরেশনে। এমনকি মোদির সম্পর্কে তার ধারণা পাল্টে গিয়েছে পুরোপুরি। এবং স্পেশালি ভারতে মোদি যেভাবে মৌলবাদ, হিন্দু মৌলবাদকে গড়ে তুলেছে, এবং তার সাকসেসর হিসেবে স্বামী আদিত্যনাথকে বেছে নিয়েছে, এগুলো সবই কিন্তু আমেরিকান কূটনৈতিক ইন্টেলিজেন্সে ধরা পড়েছে। আমার ধারণা যে প্রেসিডেন্ট ট্রাম্প থরলি ব্রিফড হয়েছেন যে ইন্ডিয়াতে এখন কিভাবে শুধু মৌলবাদের আস্ফালনই নয়, মার্কিন স্বার্থকে ব্যবহার করেছে। আমরা যদি জয়শঙ্করের দিকে তাকিয়ে দেখি, জয়শঙ্কর কিন্তু এক সপ্তাহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন যাতে মোদি আমন্ত্রিত হয়, কিন্তু পাল্টা আমরা দেখতে পারলাম জয়শঙ্করই এখন আমেরিকাতে থাকছেন, ইনগুরেশন অ্যাটেন্ড করছেন। কেন?
কারণ আমার যতদূর আমি বুঝতে পারছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পেন্টাগন সহ অন্যান্য গোয়েন্দা বাহিনী তারা নিশ্চিতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে এটা বুঝিয়েছে যে বঙ্গোপসাগরে বার্মা অ্যাক্ট সেটা আমেরিকার জন্য বিরাট অর্থনৈতিক স্বার্থ এনে দেবে। এবং আমরা সবাই জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প অর্থনৈতিক স্বার্থ ছাড়া কোনো কিছুতে পররাষ্ট্রনীতিতে উনি আগাতে চান না। এবং আমার ধারণা যে প্রেসিডেন্ট ট্রাম্প এখন বাংলাদেশকে চাইবে যে বাংলাদেশ যেন সরাসরি আস্থা রাখে আমেরিকার উপরে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট প্রচুর সহযোগিতা করছে। আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমেরিকা কিন্তু এই যে চীনের যে ছিলেন কূটনীতিক ঢাকায় আসার কথা, তাকে রিপ্লেস করে একজন মহিলাকে পাঠিয়েছেন খুব দ্রুত গতিতে। আমার ধারণা যে এই ভদ্রমহিলা কিন্তু ট্রাম্পেরই নির্ধারিত একজন কূটনীতিক, এবং তিনি অলরেডি ঢাকায় এসে কাজ শুরু করেছে। সুতরাং আমি দেখতে পাই যে আমরা আপাত দৃষ্টিতে বাইরে থেকে বুঝতে পারি না, কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের ব্যাপারে অলরেডি তার ফরেন পলিসি এক্সিকিউট করছে। একটা বাস্তবতা দেখতে পাই যে আমি যদি আরেকটু বলি, ডক্টর খলিলুর রহমান হ্যাজ বিন অ্যাপয়েন্টেড টু লুক আফটার রোহিঙ্গা ইস্যু। লক্ষ্য করবেন ডক্টর খলিল কিন্তু বাংলাদেশের অসাধারণ একজন মেধাবী কূটনীতিক। তিনি দীর্ঘ সময় জাতিসংঘে কাজ করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সেটেল করেছেন। এবং খুব অবাক করার মতোই মনে হয় যে কেন ডক্টর খলিল, যিনি রোহিঙ্গাদের সম্পর্কে সরাসরি অন দ্য গ্রাউন্ড কিছুই জানতেন না, তাহলে কেন তাকে দেয়া হলো? তিনি একেবারে লো প্রোফাইল মেনটেন করছেন। এবং আমার ধারণা যে আগামী দিনগুলোয় মোদী সরকার এবং ভারতের জন্য এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে তাদের কোনো কার্যকর সহযোগিতা বোধহয় আমেরিকা আর গ্রহণ করবে না। এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখানে প্রশ্ন করতে চাই, আপনি বলছেন যে মোদী সম্পর্কে ধারণা পাল্টে গেছে, ভারত সম্পর্কে ট্রাম্পের ধারণা পাল্টে গেছে। সেখানে আমি একটু জানতে চাই ধারণাটা ঠিক কখন পাল্টালো? কারণ নির্বাচনের সম্পর্কে তিনি বলেছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে বর্বরচিত নির্যাতন হচ্ছে এবং তিনি তার প্রতিবাদ করেছিলেন। তিনি সেই টুইটে তিনি বলছিলেন ভারতের সাথে এবং তার বন্ধু মোদির নির্বাচনের আগে এরপরে বহুবার মানে মোদিকে খুব বন্ধু বলে শুনেছি আমরা। ধারণাটা পাল্টে গেল এর মধ্যে। দেখুন, ভারত অনেক বেশি মানে ওভার প্লে করেছে আমেরিকান কার্ডকে। লক্ষ্য করে থাকবেন ভারত একটা বাংলাভাষী ডেলিগেশন ওয়াশিংটনে প্রেরণ করেছিল, এবং সেই বাংলাভাষী পশ্চিম বাংলার ডেলিগেশন তারা নাটকীয়ভাবে প্রেস কনফারেন্স করে উত্থাপন করেছে যে বাংলাদেশে নাকি জেনোসাইড হচ্ছে, হিন্দুদের সব মেরে ফেলা হচ্ছে। এই ধরনের প্রোপাগ্যান্ডা ভারতবর্ষে বসে গত 3 মাস ধরে করছে। কিন্তু যখন এটা ওয়াশিংটনে তারা প্লে করলো এবং ওয়াশিংটন ডিসিতে এটা প্লেড হয়েছে, যে অত্যন্ত দক্ষ কিছু ভারতীয় বাঙালি তারা বাংলাদেশি হিসেবে নিজেদের উপস্থাপন করে তারা ওয়াশিংটনের মেইন মিডিয়াতে যে তারা এটা প্রকাশ করলো যে বাংলাদেশে হিন্দুদের নিধন করা হচ্ছে। এগুলো কিন্তু সব ডিটেক্টেড হয়ে গিয়েছে। আমেরিকান ইন্টেলিজেন্স ঢাকা থেকে জানালো যে পুরোটাই মেড আপ, পুরোটাই কিন্তু একটা প্রোপাগ্যান্ডা। এবং তারপর থেকে আমরা লক্ষ্য করি আমেরিকা কিন্তু ভারতীয় এই প্রোপাগ্যান্ডার থেকে পুরোপুরি একটা দূরত্বের পথে চলে গিয়েছেন। আমার ধারণা যে আমেরিকান কূটনীতি মূলত এখন স্টেট ডিপার্টমেন্টের উপরই বেশি নির্ভর করছে বাংলাদেশ প্রসঙ্গে। কেননা প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক অন্য প্রায়োরিটিস রয়েছে। তিনি ইউক্রেন, ইসরায়েল, মধ্যপ্রাচ্য, সৌদি আরব, ইরান, ইউরোপ, এগুলো হচ্ছে তার প্রায়োরিটি। এবং ডোমেস্টিক ইমিগ্রেশনের ব্যাপারটা তাকে এত বেশি ব্যস্ত রাখবে, কাজেই পররাষ্ট্র নীতির বিষয়টা আমার মনে হয় ট্রাম্প
পুরোপুরি স্টেট ডিপার্টমেন্ট আর পেন্টাগনের উপর ছেড়ে দিচ্ছে বাংলাদেশের ব্যাপারে। এবং সেই দিক থেকে আমরা আগামী দিনগুলোতে আরো কিছু নাটকীয়তা হয়তো দেখতে পারবো। এটা আপ- জি, আরেক আপনি কিন্তু স্যার, জি। আমি এইটা একটু আরেকটু মোদির সম্পর্কে যে ধারণার পরিবর্তন যেটি আপনি বলছিলেন, সেটি আসলে কি এই শপথ নিচ্ছেন তখন এইটুকু সময়ের মধ্যে কি তার ধারণা পাল্টে গেল, বা তার ধারণা পাল্টানোর জন্য করা হলো? না, মোদি সম্পর্কে তার ধারণা কিন্তু বেশ দীর্ঘ সময় থেকে পাল্টিয়েছে। আপনি, আমার যে মনে হয় যেটা, যে এই গত ইলেকশনে মোদি কিন্তু অনেকটা ডাবল গেম প্লে করেছে। প্রেসিডেন্ট বাইডেনের সাথেও তার একটা যোগাযোগ ছিল, এবং ট্রাম্প সেটা খুব একটা ভালো চোখে দেখেননি। হুম। তাছাড়া আমেরিকাতে যে মার্কিন ভারতীয় ইন্ডিয়ানসরা রয়েছে, তাদের যে কয়জন যুক্ত হয়েছে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনে, তাদের সম্পর্কে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে। স্পেশালি তুলসী প্যাকার্ড, যিনি অত্যন্ত উগ্র অ্যান্টি মুসলিম, আর তার চেয়ে বেশি হচ্ছে এই ভদ্রলোক প্যাটেল, ক্রিস প্যাটেল, যাকে নিয়ে ইনভেস্টিগেশন চলছে। কংগ্রেস প্রচুর আপত্তি করেছে। আর ইম্পর্টেন্টলি এনাফ, ফার রাইট যে আমেরিকায় একজন মহিলা ট্রাম্প সাপোর্টার, তিনি খোলাখুলি এই প্যাটেলের কি বলে অ্যাপয়েন্টমেন্ট অপোজ করেছে। তুলসী প্যাকার্ডকে ইন্টেলিজেন্সে এত গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে, যেটা কোনো মতেই শ্বেতাঙ্গরা, খুব বেশি ডানপন্থীরা ভালো চোখে দেখেনি। এবং তার উপরে আবার প্যাটেলকে আনা হয়েছিল এফবিআই এর পদে, নেতৃত্বে, যেটা একেবারেই অগ্রহণযোগ্য। পুরো বিষয়টাই কিন্তু এখন গ্রে এরিয়াতে চলে গিয়েছে। আমার মনে হয় দুটো অ্যাপয়েন্টমেন্টই এখন প্রশ্ন সাপেক্ষ। এর পাশাপাশি আপনার ওই প্রশ্নের উত্তরটা খুঁজে পাওয়া যায় যে মোদির ব্যাপারে যে তাদের যে প্রচুর সন্দেহ, এবং স্পেশালি জয়শঙ্কর যেভাবে নিজেকে উপস্থাপিত করেছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে, যে নিজেকে অত্যন্ত মেধাবী, চালাক, রাশিয়ার সাথে বিশেষ সম্পর্ক, আমেরিকায় কোনোভাবেই এই ধরনের ডাবল আমেরিকার কাছ থেকে উন্নত প্রযুক্তি এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে ইন্ডিয়া, ভারত ও জয়শঙ্কর রাশিয়ার সাথে নিরাপত্তা সহযোগিতা করছে। এমন অস্ত্র কিনছে, যেমন SS-400, যেটা সরাসরি নেটোর নিরাপত্তা ক্ল্যাশ করে। তাছাড়া এই যে স্বল্প দামে তেল কেনা, রাশিয়া থেকে বারবার তেল কিনেছে আমেরিকা, কোনোভাবেই যে রাশিয়ার বিরুদ্ধে স্যাংশনস, এটা যে ইন্ডিয়া ভায়োলেট করেছে, জয়শঙ্কর যে সেটা ভায়োলেট করেছে, এটাকে এখন কোনোভাবেই ভালো চোখে নিচ্ছে না। এবং সেই কারণে মোদির উপর তার আস্থা এখন আমার মনে হয় প্রায় সম্পূর্ণতাই চলে গিয়েছে। হ্যাঁ, কিন্তু এখন ভবিষ্যতে মানে আমরা আরো দেখব। রাশিয়াকেও তো, মানে পুতিনকেও তো আবার ট্রাম্প বন্ধু বলেন। মানে ট্রাম্পের বিষয়টা তো একটু আলাদা, যেটা আমরা আগে থেকেও জানি। পুতিনকেও তো বন্ধু বলেন, সেখানেও তো একটা ব্যাপার আছে যে রাশিয়ার সাথে সম্পর্ক ট্রাম্পের আমলে কেমন হবে, বাইডেনের আমলে কেমন ছিল আমরা দেখে এসেছি। এখন যখন পুতিনকেও বলেন, তখন রাশিয়ার সাথে সম্পর্ক কেমন হবে, মানে সেখানে ইন্ডিয়া রাশিয়ার সাথে সম্পর্কের জায়গাগুলো ট্রাম্প কি খারাপ চোখে দেখবে কিনা। তবে স্যার, সেটি আমি আজকে আলোচনার জায়গায় না, আমি যেহেতু বাংলাদেশ সম্পর্কেই মোটামুটি কথা বলবো বলে বলছিলাম। আপনি বলছিলেন যে মোদির বাইডেনের সাথে যোগাযোগ সেটি ভালো চোখে দেখেনি ট্রাম্প। ডক্টর ইউনুসের বাইডেনের সাথে যোগাযোগ কি ভালো চোখে দেখছেন বা দেখেছেন? প্রফেসর শাহিদুজ্জামান, ফ্রিজ হয়ে গেছেন আপনি। এবং রাশিয়ার সাথে আমেরিকা এখন অত্যন্ত কশাসলি অ্যাপ্রোচ করবে। ভুলে গেলে চলবে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে। ফেস ইউক্রেনের প্রেসিডেন্ট কতটুকু পারবে এই যুদ্ধের পরাজয় মেনে নিতে, সেটা কিন্তু একটা অত্যন্ত সেন্সিটিভ বিষয়। সেদিক থেকে চিন্তা করতে গেলে ট্রাম্পের সাথে
পুতিনের ইনফ্লুয়েন্স থাকলেও ভারত সেখানে আমার মনে হয় না যে খুব বেশি প্রাসঙ্গিক হবে। ভারতকে বরং পুতিন, রাশিয়া, আমেরিকা এখন ঠিক বিশ্বাসযোগ্যতার আওতায় আনবে, আমার সেটা মনে হয় জি, না। স্পষ্ট। আপনি যেটি বলছিলেন, মানে আপনি মনে হয় আমার এই প্রশ্নটা শুনতেও পাননি। আমি জিজ্ঞাসা করছিলাম, আপনি একটু আগেই বলছিলেন যে মোদির বাইডেনের সাথে যোগাযোগ ভালো চোখে দেখেনি ট্রাম্প। মানে আমি জিজ্ঞাসা করছিলাম ডক্টর ইউনুসের বাইডেনের সাথে যোগাযোগ, সেটি কি ভালো চোখে দেখেছেন ডোনাল্ড ট্রাম্প? হ্যাঁ, সেটা আমার মনে হয়। দেখেন, ইউনুস কিন্তু যে বাইডেনের সাথে যোগাযোগ এবং ডেমোক্রেটদের সাথে যোগাযোগ ছিল, সেটা একটা মতাদর্শগত ভিত্তি রয়েছে। সেটা শুধু বাইডেনকেই বা ডেমোক্রেটসদের পক্ষেই যায় না, এটা রিপাবলিকানদের পক্ষেও যায়। কেননা ইউনুসের সবচেয়ে বড় গ্রহণযোগ্যতা হচ্ছে যে হি গেভ ক্যাপিটালিজম এ হিউম্যান ফেস। পুঁজিবাদকে তিনি গ্রহণযোগ্য করেছেন ইউনুস। এই যে ব্যাংকিং সেক্টর, ওয়েলফেয়ার অফ দ্য মাসেস, সাধারণ মানুষের সাথে ব্যাংকিংকে পরিচিত করা, ইন্ট্রোডিউস করা, এটা পুঁজিবাদের মাধ্যমে ইউনুস করেছে। এটাই ট্রাম্পকে অনেক বেশি ইমপ্রেস করবে, কেননা ট্রাম্প একজন কট্টর পুঁজিবাদী, রাইটিস্ট, এবং তিনিও চাইবেন যে এই যে আমেরিকায় হিসপ্যানিক্স আর ব্ল্যাকস যারা ট্রাম্পকে ভোট দিয়েছে, ট্রাম্প অ্যাসিওর করেছে কাল রাতে যে তাদের স্বার্থ তিনি দেখবেন। এবং তাদের স্বার্থ দেখতে গেলে স্বল্প বিনিয়োগের উদ্যোগগুলো খুবই উপযোগী। সেই অর্থে আমার মনে হয় ট্রাম্প কিন্তু ইউনুসকে খুবই গুরুত্বপূর্ণ একজন সহায়ক হিসাবে পাবেন। এবং এই যে ব্যাংকিং সেক্টর, স্মল স্কেল ব্যাংকিং, এটা এখন আমেরিকায় ইন্ট্রোডিউসড হয়েছে। এবং আমার মনে হয় আমাদের ইউনুস সাহেব যত শীঘ্রই সম্ভব ট্রাম্পের সাথে দেখা করার সুযোগ অ্যাভেল করবেন, এবং আমি নিশ্চিত যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপ্রেস করবেন। জি, তিনি অবশ্য এখানে যদি মানে তার অভিষেকে বা শপথ গ্রহণে যদি তিনিও আমন্ত্রণ পেতেন, নিশ্চয়ই সেটিও আমাদের জন্য একটা গর্বের জায়গা হতো। তার মানে এরকম যে মোদির বাইডেনের সাথে যোগাযোগ খুব ভালো চোখে না দেখলেও ডক্টর ইউনুসের বাইডেনের সাথে যোগাযোগ বা ডেমোক্রেটদের সাথে যোগাযোগ বা তাদের ফান্ডিং করা, এটিতে ট্রাম্প খুব বেশি আপত্তির জায়গা তুলবেন না। অন্য আরও বিষয়বস্তু আছে আপনি বলছিলেন। আমি একটু এখানেও আসি যে আপনি বলছিলেন যে মানে সরাসরি আস্থা রাখবে, মানে বাংলাদেশের সাথে বা আমেরিকার সাথে একটা আস্থার সম্পর্ক তৈরি হবে। ভারতের জায়গাটা আপনি এই প্রসঙ্গে যখন বলছিলেন, সেখানে আমি একটু একটু আরেকটু জিজ্ঞাসা করতে চাই, তাহলে কি এখন একটা ভিন্ন লেন্স বা মানে আমেরিকার লেন্সটা কেমন হবে বাংলাদেশকে দেখার, সেটা একটু জানতে চাইবো। কারণ কদিন আগেই আমরা ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গার্সেটি তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র ও ভারত দু দেশই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়। মানে তিনি যুক্তরাষ্ট্রের মানুষ, ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, তিনি যুক্তরাষ্ট্রের কথা বলতে পারেন, কিন্তু তিনি দু দেশই, যুক্তরাষ্ট্র এবং ভারত দু দেশই চায় বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন দেখতে। দু দেশের লেন্সটা কি এক? দু দেশ একসাথে চাচ্ছে, তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হয়ে বলছেন। দু দেশের লেন্স কি এক বোঝা যাচ্ছে? না, মোটেও বোঝা যাচ্ছে না। দেখেন, ভারতে যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, তিনি, এটা একটা কূটনৈতিক ভাষা, ভারতকে সংযুক্ত করেছেন যে দুই দেশই যদি গণতন্ত্র হয়ে থাকে তাহলে নিশ্চয়ই দুই দেশই চাইবে। এটা একটা সংযোগ স্থল এবং একটা ডিসপ্লে অফ গুডউইল। বাস্তবতায় আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশে যে গণতন্ত্র চায়, সেখানে রিফর্মস হোক, এটা আমেরিকা সাপোর্ট করে। এই যে রিফর্মস গুলো এখন হচ্ছে, এটা পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধিরা ঢাকায় আসে সচরাচর, তারা একে সমর্থন দিয়ে যাচ্ছে। বাংলাদেশে মাত্র কয়েকদিন আগেও যে নতুন মার্কিন অ্যাক্টিং রাষ্ট্রদূত এসছে, তিনি কিন্তু দেখা করেছেন আমাদের এই যে আসিফ নজরুলের সাথে, অন্যদের সাথে। তারা অত্যন্ত ইমপ্রেস যে বাংলাদেশে এই প্রক্রিয়াটা যেন, ইউনুস যে প্রক্রিয়াটা শুরু করেছে সেটা চলুক। অপরদিকে ভারত কিন্তু এগুলো কিছুই চায় না। ভারত চায় যে রিফর্মস গুলো না হোক, এমনকি সেকুলার সভ্যতা যে রিপ্লেস করবে, এটা নিয়ে ভারতে প্রচন্ড হইচই শুরু হয়ে গিয়েছে যে কেন তারা ইভেন সেকুলার শব্দটা। এবং ইউনুসকে ভারতীয় মিডিয়া এবং স্বয়ং ভারতীয় সরকার কিন্তু কোনো গুডউইলের চোখে দেখছে না, তাকে একটা মৌলবাদের সাথে সংযুক্ত করছে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনুসকে অত্যন্ত সুনজরে দেখছে,
তার সম্পর্কে ভূয়সী প্রশংসা করছে। এবং যদিও আমেরিকান এই ইনগুরেশনে ইউনুসকে ডাকা হয়নি, আপনি লক্ষ্য করবেন বিশ্ব ব্যবস্থায় কিন্তু এমন কোনো গুরুত্বপূর্ণ নেতা কে ডাকা হয়নি ওয়াশিংটনে। যাদেরকে ডাকা হয়েছে তারা নিতান্তই অনেকাংশেই ব্যক্তিগত পর্যায়ে, দক্ষিণ আমেরিকার এক প্রেসিডেন্ট বা কোনো একজন প্রেসিডেন্ট, শি ইউরোপের জিনপিং কোনো এর আমন্ত্রণ গুরুত্ব। ছিল, যদিও তিনি যাননি। চীনের আমরা, প্রেসিডেন্টের হ্যাঁ, আমন্ত্রণ। হ্যাঁ, চীন, চীন চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণটা কিন্তু স্ট্র্যাটেজি, কৌশলগত। এবং আমাদের যে এই যে বঙ্গোপসাগরে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, সেখানে ভারত চীনের সাথে যে একটা আলাদা কার্যক্রম করছে, সেটাকেই আমার ধারণা অনেকাংশেই নিউট্রালাইজ করার জন্য এটা একটা উপায় হবে। তাছাড়া চীনের প্রাসঙ্গিকতা রয়েছে ইউক্রেন যুদ্ধ থামাতে। আমরা জানি যে চীন এবং ব্রাজিল মিলে জাতিসংঘে প্রস্তাব দিয়েছে একটা ইউক্রেন যুদ্ধ থামাতে। এই প্রস্তাবনা নিয়ে আমার মনে হয় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চীনের সাথে আরো আলোচনা করতে চায়। কাজেই চীনের সাথে যে যোগাযোগ, এটা আরো হায়ার স্ট্র্যাটেজিক স্বার্থ রয়েছে আমেরিকার, উচ্চতর স্বার্থ। জি, জি। এবং সেখানে এটা আপনি অন্য বলছিলেন একটা সমীকরণ। আপনি বলছিলেন প্রফেসর শহীদুজ্জামান যে মানে সংস্কারগুলোকে যুক্তরাষ্ট্র সমর্থন করছে, কিন্তু এই যে আমরা এরিক গার্সেটির কাছে যেটি শুনলাম, যত দ্রুত সম্ভব তারা নির্বাচন দেখতে চায়, গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়, এই দুটোকে একটু সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। মানে সংস্কার চাইছে, সেটিকে সমর্থন করছে, মানে সংস্কার তো একটু একটু তো সময় লাগবে, এটা একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া। এদিকে বলা হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন। একটু সাংঘর্ষিক মনে হচ্ছে কিনা দুটো অবস্থান? আমার মনে হয় না, সাংঘর্ষিক নয়। লক্ষ্য করবেন ব্রেকফাস্ট মিটিং এ বিএনপির টপ লিডারশিপকে ডাকা হয়েছে। এই কেন ডাকা হলো? তারেক রহমান আর তার দুই সিনিয়র মোস্ট প্রবীণ যে সহযোগী, আমার ধারণা যে তাদের ডাকা হচ্ছে বলবার জন্য যে ধৈর্য ধরতে হবে এবং যেন ইউনূসের উপর চাপ সৃষ্টি না করে, এবং এই সংস্কার প্রক্রিয়াকে বিএনপি যেন বাধাগ্রস্ত না করে। কিন্তু এটা আমার তো ধারণা যুক্তরাষ্ট্র সরকারের কোনো আমন্ত্রণ না, সেটি তো মানে একটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ যুক্তরাষ্ট্রের, এই ন্যাশনাল এটা সম্পূর্ণ ব্রেকফাস্ট প্রাইভেট। ফাউন্ডেশনেরই ইনিশিয়েটিভ। তাহলে মানে হ্যাঁ, ডাকা হচ্ছেটা কিভাবে বলা যায় আসলে? দেখেন, ব্রেকফাস্ট মিটিং এ ডাকা এই তিনজনকেই নির্দিষ্ট করে ডাকা হয়েছে। যদিও সরাসরি সরকারের রোল নেই, তবে সরকারের ইচ্ছা অনুযায়ী কাকে ডাকা হয় সেটা সরকারই অনেকাংশে নিয়ন্ত্রণ করে দেয়। এবং এটা একটা, ব্রেকফাস্টটা তো একটা সকালবেলার একটা সিরিমোনিয়াল অংশ, কিন্তু তারপর যে বাকি সময়টুকু তারা থাকবে, সেই সময়টুকু কিন্তু মূলত আমার মনে হয় মার্কিন প্রশাসন তাদের সাথে সুস্পষ্ট আলোচনা করবে। আমার ধারণা যে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে এবং এমনকি পেন্টাগনেও হয়তো এই তিনজনকে ডাকা হবে। আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন, আমাদের অতীতেও কিন্তু যারা পলিসি নির্ধারক ছিল তাদেরকে ডাকা হয়েছে 5 দিন 6 দিন, এমনকি ফরেন সেক্রেটারি জসিমউদ্দিনকেও ডাকা হয়েছিল। কাজে আমার ধারণা ব্রেকফাস্ট মিটিংটা একটা ফর্মালিটি, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে তাদের এই বিএনপি নেতৃত্বকে আমেরিকান পলিসি, স্পেশালি বার্মা অ্যাক্ট সম্পর্কে সচেতন করা এবং তাদেরকে নিশ্চয়তা দেয়া যে তাদের ধৈর্য ধরতে হবে। তাহলে কি এবং যুক্তরাষ্ট্র এটাও দূতাবাস, বাংলাদেশের যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে যেটি স্পষ্ট করা হলো, এটি সরকারের কোনো সম্পৃক্ততা নাই, এটির আয়োজন অর্থায়ন বা এটির কোনো রকম আসলে, এখানে ট্রাম্পও একজন নিছকে আমন্ত্রিত ব্যক্তি, মানে আমন্ত্রিত প্রেসিডেন্ট হিসেবে রেয়াজ অনুযায়ী তিনি আমন্ত্রণ পাচ্ছেন। এই বিষয়টি এমন না, আসলে বিষয়টি একটু ভিন্ন, সরকারের আসলে কোনো ইনভলভমেন্ট আছে, এরকম কি বলছেন স্যার? অবশ্যই অতীতেও আমরা দেখেছি এইসব ব্রেকফাস্ট মিটিং এ ডাকা হয়েছে, এবং সব সময় কিন্তু যে তারা ক্ষমতায় রয়েছে তাদেরই স্বার্থে, তাদেরই ইচ্ছা অনুযায়ী ডাকা হতো। আগে কিন্তু আমেরিকান গভর্নমেন্ট এর আগের প্রশাসনগুলোতে কখনো শুনিনি যে আমেরিকান সরকারের কোনো এখানে বিষয় না এটা, বরং আরো বেশি করে বলা হতো যে এটা সরকারের ইচ্ছাতেই ডাকা হয়েছে। এই প্রথমবার দেখলাম যে একটুখানি পার্থক্য নির্ণয় করা হয়েছে। আমার মনে হয় এটা ইচ্ছাকৃত, এটা ভারতকে একটা ইঙ্গিত দেয়া যে ভারতীয় নেতৃত্বের কাউকেই তো ডাকা হয়নি, এবং ভারত ক্ষুব্ধ। এবং এটা আমার মনে হয় একটা, মানে এখানেই তো আমাদের এমবেসি থেকে বলা হয়েছে যাতে ভারত এটাকে আবার
অন্যভাবে ম্যানিপুলেট না করে। আর তাছাড়া তারিক জিয়া যে আমেরিকায় যাচ্ছে, এটাও কিন্তু একটা কূটনৈতিক অর্জন তার জন্য। তার আগে তাকে ভিসা দেওয়া হয়নি, অতীতে তার বিরুদ্ধে চার্জেস ছিল। এখন মোরাললেস সে আমেরিকার কাছে একটা সরাসরি গ্রহণযোগ্যতা পাচ্ছে। এটাও কিন্তু একটা বিষয় যেটা ভারত খুব বেশি পছন্দ করছে না। আচ্ছা, আম, আমাদের এখান থেকে আমি তারেক রহমানের বিষয়টি আরেকটু শুনবো। মানে অতীতে বাংলাদেশ থেকে এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে কেউ আমন্ত্রণ পেয়েছেন এমনটি কি আহ, জানেন স্যার? মানে আমি আসলে জানি না এরকম অতীতে কেউ পেয়েছেন কিনা, এই জন্য জিজ্ঞাসা করছি। অতীত বছরগুলোতে পেয়েছে। আমি ঠিক এক্স্যাক্টলি নাম করতে পারছি না, তবে এই ব্রেকফাস্টে বাংলাদেশে মানে সরকারের বাইরে কোনো সমাজ সমাজকর্মে নিয়োজিত এমন ব্যক্তিরা ইনভাইটেড হয়েছে অতীতে। আমি ঠিক এখন রিকালেক্ট করতে পারছি না। তা আমার মেমোরি যতদূর জানে, এটা একটা পরিচিত বিষয়, প্রত্যেক বছরই কিন্তু এটা হয়, এবং বাংলাদেশে এটা একটা খবর হয়েছে অতীতে, এবং কেউ না কেউ হয়তো বা ইনভাইটেড হয়েছে, এটা আচ্ছা, বলা যায়। আহ, তাহলে যেটি মানে আপনি বলছিলেন যে বিএনপিকে বা বিএনপির এই তিন শীর্ষ নেতাকে এই বার্তা দেওয়া হবে যেন ডক্টর ইউনূসকে মানে ডক্টর ইউনূস বা অন্তর্বর্তী সরকারের উপর চাপ না দেওয়া হয় দ্রুত নির্বাচনের জন্য, ধৈর্য ধরার জন্য। আর বিএনপিও কি একটা বার্তা দেবে না সেক্ষেত্রে গিয়ে, যে তারা আসলে দ্রুত নির্বাচন যায়, বা বিএনপি যে ভাষায় বলছে বাংলাদেশে যে দ্রুত নির্বাচন কেন প্রয়োজন, সেই বার্তাটা বিএনপিও কি বোঝানোর চেষ্টা করবে না মানে ট্রাম্প অবশ্যই, প্রশাসনকে বা অবশ্যই যুক্তরাষ্ট্রকে? করবে, অবশ্যই করবে, এবং সেটা বার্তা দেবে। তবে একটা বিষয় আমি কনভিন্স যে বিএনপি যতটুকু না বোঝে ভবিষ্যৎ কোন দিকে গড়াবে, তার চেয়ে আমেরিকান সূত্রগুলো যে বাংলাদেশে কাজ করছে, তারা অনেক বেশি ফোরকাস্ট করে, ভবিষ্যৎ ধরে, চিন্তা করে। যেমন ধরেন, বিএনপি এটা নিশ্চয়ই বোঝাবে যে যত তাড়াতাড়ি ইলেকশন না দিলে দেশে আওয়ামী লীগ অরাজকতা সৃষ্টি করার সুযোগ পাবে। এবং এটাও হয়তো বোঝাবে যে দেশে একটা ধর্মীয় যে চিন্তাধারা, ধর্মীয় যে উগ্রতা, সেটাও গ্রো করতে পারে, মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে যাবে। এইসব কথাগুলো বলবে। কিন্তু আমার ধারণা যে মার্কিন যুক্তরাষ্ট্র এই সমস্ত কিছু অত্যন্ত ওয়েল ইনফর্মড। একটা কথা ভুলে গেলে চলবে না যে পিটার হাস কিন্তু, যদিও অন্য চাকরি, তিনি ঢাকাতেই রয়েছেন, এবং তার ঢাকায় অবস্থান নেয়াটা, এটা আমার কাছে ঠিক কাকতালীয় মনে হয় না। এখানে আমার মনে হয় এটা একটা সুদূর প্রসারিত আমেরিকান কূটনীতিরই অংশ। এবং আমি অবাক হব না যে তিনি যে অত্যন্ত লো প্রোফাইলে ঢাকায় রয়েছেন, তিনি কিন্তু অনেক কিছু প্রভাবিত করছেন, অনেক তথ্য জানাচ্ছেন। এমনকি এখানে যে ছাত্রদের যে উত্থান, নতুন প্রজন্মের উত্থান, এগুলো সম্পর্কে আমেরিকানসরা সচেতন রয়েছে। কি এবং প্রভাবিত করছেন পিটার হাস ঢাকায় থেকে অনেক কিছুর মধ্যে কি কি প্রভাবিত করছেন? আমার মনে হয় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যে বাংলাদেশে অবজেক্টিভ রিয়ালিটিস গুলো কি কি, সেগুলো সম্পর্কে যথেষ্ট তথ্য দিচ্ছেন। কেননা তার এখানে যথেষ্ট যোগাযোগ রয়েছে, এবং যেহেতু তিনি এখন সরাসরি অফিসিয়াল পজিশনে নেই, তিনি সরাসরি ইন্টারাক্ট করতে পারেন এই যে যে আমাদের সিভিল সোসাইটির সাথে, এবং সেটা তিনি করছেন। এবং আমাদের মিডিয়া ও অন্যান্য যে অর্থনৈতিক স্বার্থগুলো রয়েছে, তাদের সাথে পিটার হার্স্ট ডেফিনেটলি যোগাযোগ করছেন। তা না হলে তিনি তার জীবনের একটা এত গুরুত্বপূর্ণ একটা স্টেজ, রিটায়ারমেন্টের পরবর্তী অত্যন্ত কার্যকর জীবন, তিনি ঢাকায় থাকছেন কেন? ঢাকায় তার এমন কি ক্যারিয়ার কম্পালশন? সেটাই আমার ধারণা। যে এবং তার যে প্রমিস ছিল যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক ইলেকশন দিবেন, আমেরিকা সেটা নিশ্চিত করবে, সেটা না হওয়াতে পিটার হার্স্টের জন্য এটা একটা বড় ধরনের অপমান ছিল। তার কিন্তু কিন্তু পিটার হাস পূর্বসূরি যদি মানে যারা, এই বিষয়গুলোকে প্রভাবিত করতে পারেন, পিটার হাসের সাথে বিএনপির একটা সুসম্পর্ক, সেটি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও এটি বিষয়টি লক্ষণীয় হয়েছে। এমনকি বিএনপি নেতারা পিটার হাসকে ভগবান মানার মতো একটা অবস্থায় চলে গেছেন, যে বাবা পিটার হাস আমাদেরকে রক্ষা করো, যদিও তিনি পরবর্তীতে আওয়ামী লীগে শিফট করেছেন। ওই 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 আয়োজনেই পিটার হাসকে বেশ মানে তার তার যে কন্ট্রিবিউশন সেটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, নিশ্চয়ই আপনার মনে আছে।
তাহলে তো মানে বিএনপি তো পিটার হাসকে সেই তথ্য দিতে পারে, বা সেই তথ্যই মানে যেহেতু বিএনপির সাথে সুসম্পর্ক, তাহলে পিটার হাস তো বিএনপির দ্বারাই প্রভাবিত হতে পারেন। অবশ্যই হতে পারে, কিন্তু এটা ভুলে গেলে চলবে না, তিনি কিন্তু পিটার হার্স্ট অত্যন্ত মেধাবী একজন কূটনীতিক। বিএনপি দ্বারা যদি প্রভাবিত হয় তাতে এমন কোনো ক্ষতি নাই। ইনফ্যাক্ট বিএনপি দ্বারা প্রভাবিত হয়েছে বলেই বিএনপির নেতৃবর্গকে ব্রেকফাস্ট মিটিং এ ডাকা হয়েছে, সেভাবেও তো সমীকরণ করা যায়। কোনো তাছাড়া পিটার হার্স্টের সাথে কিন্তু জামাতের যে একজন অত্যন্ত মেধাবী নেতা ব্যারিস্টার রাজ্জাক, তিনি ব্রিটেন থেকে ফিরে এসেছে মাত্র 2 দিন হলো। মার্কিন যুক্তরাষ্ট্রের যে জামাতের প্রতি তাদের যে একটা গ্রহণযোগ্যতা, সেই সেই পর্বে এই ব্যারিস্টার রাজ্জাকের প্রচুর অবদান ছিল। তিনি ঢাকায় যখন ছিলেন তখন এই পিটার হার্স্টের সাথে তার অত্যন্ত কার্যকর যোগাযোগ ছিল। পিটার হার্স্ট কিন্তু খাস এই জামাতের যে গ্রহণযোগ্যতা, যে তারা যে গণতন্ত্রে বিশ্বাস করে, এই ধারণাটা ওয়াশিংটনে তুলে ধরেছিলেন মূলত এই ব্যারিস্টার রাজ্জাকের কারণে। মাত্র 3-4 দিন হলো তিনি ঢাকায় ফিরে এসেছেন, এবং ঢাকায় তার সাক্ষাৎকার দেখলাম, তিনি বলছেন যে আবার তিনি সক্রিয় রাজনীতিতে ইনভলভ হবেন। সেদিক থেকে যদি আপনি চিন্তা করেন, পিটার হার্স্টের সেখানে একটা রোল থাকলেও থাকতে পারে। তিনি যে এখানে জামাত যে একটা সেকেন্ড লার্জেস্ট টিম হিসাবে এমার্জ করছে, পলিটিক্যাল গ্রুপ, সেই অ্যাসপেক্টটাও পিটার হাস কিন্তু স্টাডি করবে উইথ কিন্তু দ্য ফার্স্ট সাপোর্ট অফ লার্জেস্ট যারা, ব্যারিস্টার যদি রাজ্জাক। জামাত সেকেন্ড লার্জেস্ট বলছেন আপনি, ফার্স্ট লার্জেস্ট যারা বিএনপি, তারা তো দ্রুত নির্বাচন চায়, এমনকি তারা বলছে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন, এখন তারা মানে একটা সময়ও দিয়ে দিচ্ছে। আহ, হ্যাঁ, সেক্ষেত্রে সেই বিষয়েই তো আমেরিকাকে নিশ্চয়ই কনভিন্স করার চেষ্টা বিএনপি চালাচ্ছে, বা যোগাযোগ নিশ্চয়ই সেভাবেই করছেন। তাদেরকে প্রেয়ার ব্রেকফাস্টে যে আমন্ত্রণ জানানো হলো, সেখানে গিয়েও নিশ্চয়ই সেই বক্তব্যই তারা তুলে ধরবেন। আমার মনে হয় ঠিক জুলাই অগাস্টে করতেই হবে এমন কোনো ইন্টেনশন না। তারা এই ডেটটা সাজেস্ট করেছে কেননা তারা অ্যান্টিসিপেট করে যে হয়তো তাহলে এই বছরের মধ্যে ইলেকশনটা ঘটবে। তারা চাইবে, আমার মনে হয় না যে তাদের খুব একটা আপত্তি থাকবে যদি এই বছরের শেষের দিকে ইলেকশনটা হয়। তারা কোনো মতে চাইছে না যে এটা আগামী বছরে ড্র্যাগ করুক, এবং এই সরকারও কিন্তু সেভাবেও চিন্তা ভাবনা করছে। যদিও আসিফ নজরুল বলেছে যে আগামী বছরের মাঝামাঝি ইলেকশন হবে, সেই কারণেই কিন্তু বিএনপি মানে বেশ রিয়াক্ট করেছে, এবং এই আর্লি ডেটটা উপস্থাপন করেছে। আপনি লক্ষ্য করবেন অলরেডি ভোটার কাউন্টিং, ভোটার লিস্ট ঠিক করার প্রক্রিয়া ঢাকায় শুরু হয়ে গিয়েছে, এবং এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার। চাইলেই এই আগামী 4-5 মাসে হওয়া কার্যকরভাবে অসম্ভব। তাহলে এবং আপনি কি মনে এটা করেন যে এই বছরের শেষে যদি হয়, তাহলে যে সংস্কারগুলোর কথা আপনিও বলছিলেন, সেগুলো এই সময়ের মধ্যে সম্পন্ন করা যাবে? ঠিক সম্পূর্ণ করা না গেলেও একটা বড় অংশ হয়তো প্রতিফলিত হবে। এখন মেইন ডিবেটটা হচ্ছে বিএনপি নেতারা, আমি একটা টক শোতে ছিলাম, একজন বিএনপি ভাইস প্রেসিডেন্ট বলছিলেন যে এইসব সংস্কার করে তো কোনো লাভ হবে না, কারণ ইলেক্টেড পার্লামেন্ট যেটা খুশি সেটাই শেষ পর্যন্ত থাকবে। এই যে আমার মনে হয় বিএনপির এই চিন্তাধারাটা সরলীকরণ। কেননা সংস্কার পার্লামেন্টে গেলে ইচ্ছা মতো বাদ দেয়া যাবে বা তুলে দেয়া যাবে, সেটা ঠিক যাতে না হয়, ওই প্রক্রিয়াটাই কিন্তু আমার মনে হয় এই ইউনূস সরকার চেষ্টা করবে। আমার মনে হয় প্রফেসর ইউনূসের কিন্তু অনেক বড় রকমের চিন্তা শক্তি রয়েছে। তিনি অনেক ব্রডলি চিন্তা করেন। তিনি চাইবেন না যে তার যে এই যে সময়ে তিনি দিচ্ছেন, গত 1 বছরে এই যে তিনি জেনেভাতে গেলেন, পুরো জিনিসটাই কিন্তু তার আন্তর্জাতিক প্রভাব, সেটাকে ধরে রাখতে। এবং তিনি চাইবেন যে তিনি যেন একটা দীর্ঘমেয়াদী রোল, ইম্প্যাক্ট রাখতে পারেন গণতন্ত্রে। এবং কিন্তু আমাদের সেটা যেটা দেখতে কিভাবে, হবে আগামী, প্রফেসর শাহিদুজ্জামান, সেটাই সেটি হচ্ছে আসলে একটা বড় কিভাবে এই প্রশ্ন। প্রশ্নটি, কারণ আপনি যেটিকে সরলীকরণ বলছেন যে আসলে নির্বাচিত সরকার এসেই তো সেটিকে মানে চাইলে করবে, না চাইলে করবে না, বিষয়টি এরকম। কিন্তু তার বাইরে আসলে কি নির্বাচিত সরকার এসে সেটিকে মানতে বাধ্য থাকবে বা মানবেই, এর নিশ্চয়তা কোথায়? মানে অতীত তো আমাদের তা বলে না। সেই 3 জোটের রূপরেখা বা ইভেন 1-11 সময় অনেক সংস্কার সংস্কার শুনেছি, তারপরে তো আসলে সেগুলো খুব কার্যকর বা আলোর মুখ দেখা যাকে বলে তা তো হয়নি, সেভাবে তো হয় না।
এটা হবে, হবার কারণ হচ্ছে দুইটা বিষয়ে যেটা বিএনপি একেবারেই মানে চিন্তাই করতে পারছে না, আমরা দেশবাসীও অনেকাংশে শিওর না। এই দুটা বিষয় মানে প্রথম হচ্ছে, লক্ষ্য করবেন যে মাত্র কয়েকদিন আগে এই টিউলিপ কে বাধ্য করা হয়েছে ছাড়তে, তাকে হয়তো সেন্টেন্স করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে মানি, যে ফ্রিজ হয়ে গেছেন। আমি কি কানেকশনটা হারিয়ে ফেললাম? আপনাকে শুনতে পাচ্ছি না হবে দেখতে। না। চিঠি লেখার পরে, চিঠি লেখা ছাড়াও যথেষ্ট নয়। আমরা এখন কার্য, এই যে হারানো টাকা ফেরত আনতে, এখন বাংলাদেশ সরকার যদি সত্যিকার অর্থে এই হারানো টাকা ফেরত আনে, এবং আমার ধারণা যে এই টিউলিপ যখন আন্তর্জাতিক আদালত, টিউলিপের বিষয়টা উত্থাপিত হয়েছে, এটা আরো গভীরে যাবে এবং এর ফলে সে আদালতের নেয়ার প্রক্রিয়াটা বাস্তবায়িত হবে। আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের একটা উদ্দেশ্য হচ্ছে শেষ পর্যন্ত যেন আওয়ামী লীগকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে নেওয়া যায়, এবং টিউলিপের এই ঘটনাটা আমি কয়েক মাসে বাস্তবায়িত হওয়ার প্রক্রিয়াকে আরো প্রায় নিশ্চিত যে ইন্টারন্যাশনাল ক্রাইমস, যে এই বিচার এবং শাস্তি, এটা কিন্তু দেশের মানুষও চায়। বাংলাদেশে যদি আপনি জরিপ করে দেখেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ইলেকশনের চেয়ে 80% অফ দ্য নর্মাল পপুলেশন তারা চায় বিচার ও শাস্তি, এবং এটা সবচেয়ে গুরুত্ব পাচ্ছে এবং এটা মানুষ অত্যন্ত আগ্রহ হয়ে দেখে। কিন্তু কারণ প্রফেসর এম শাহিদুজ্জামান, মানে এই বিচারটা তো আমাদের একটা লম্বা প্রক্রিয়া। তাহলে সেই প্রক্রিয়াটা কি এই সময়ের মধ্যে শেষ করা যাবে? মানে এই সরকার শেষ করতে পারবে? সেটা কি সম্ভব? মনে হয় এটা সম্ভব এই সময়ের মধ্যে শেষ করার জন্য। নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে। আমেরিকা আর ব্রিটেনের ইন্টেলিজেন্স, না প্রফেসর শহীদুজ্জামান, আপনি রাশিয়ান ফ্রিজ হয়ে ইনভলভমেন্ট। যাচ্ছেন। আপনি আমাকে শুনতে পাচ্ছেন প্রফেসর শহীদুজ্জামান? ও হ্যাঁ, আমি হ্যাঁ, আপনার কাছে আপনি আসলে আবার নেটে সমস্যা হচ্ছে। আমি জানি না আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা। প্রফেসর শহীদুজ্জামান, নেটে আপনার কানেকশনে খুব সমস্যা হচ্ছে। আমি আসলে এখান থেকে আরেকবার একটু শুনতে চাই, কারণ মাঝখানে আমি এটুকু শুনতে পারি নাই যে কিভাবে বিচারটা আসলে এই সময়ের মধ্যে শেষ হবে। 2025 সাল মানে যেই চলতি বছরের শেষের মধ্যে বিচার সম্ভব কি করে? আচ্ছা, আমি শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছেন না না? আপনাকে এখন শুনতে পাচ্ছি। ওকে, আমি তাহলে বলি, দেখেন, এই এই বিচার প্রক্রিয়াটা এক্সপেডাইটেড হবে বিকজ এর ইন্টারন্যাশনাল ইমপ্লিকেশনস কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট ছাড়িয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের চলে যাবে, এফবিআই বা আমেরিকান ইন্টেলিজেন্সেও চলে যাবে। সেটা হচ্ছে এই যে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ, তিনি যে সরাসরি নেগোশিয়েট করেছে রাশিয়ার সাথে নিউক্লিয়ার ডিল, এবং এখানে কয়েক বিলিয়ন ডলার হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশে করাপশনের মাত্রা এত বিশাল অ্যামাউন্ট জুড়ে যে এটা এখন আন্তর্জাতিকরণ হচ্ছে। আমেরিকান ইন্টেলিজেন্স ও ব্রিটিশ ইন্টেলিজেন্স খুব শীঘ্রই একটা মানে কেঁচো খুঁড়তে সাপ বের হবে, এই ধারণা। এবং পুরা এই শেখ মুজিবের ফ্যামিলি এরা এক্সপোজড হবে নিশ্চিতভাবে, কেননা এটা এখন প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে অলরেডি। এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ডিকেট করেছে যে তারা এই যে আমেরিকায় যে বাংলাদেশের এই ফ্যামিলির টাকা ঢুকেছে, এবং সেটা তারা ইনভেস্টিগেট করবে। এর ফলে আমার মনে হয় এই
বিচার প্রক্রিয়াটা আমাদের এখান থেকে আন্তর্জাতিক আদালতেও চলে যেতে পারে। খুব সম্ভবত প্রফেসর ইউনূস সেটাই চায়, হ্যাঁ, যে কিন্তু এটা। কিন্তু যেই বিষয়টা আসলে একটু আগেই আপনি তারেক রহমানের সম্পর্কেও আপনি বলছিলেন যে তিনি দীর্ঘদিন যেতে পারেন নাই, মানে তার সম্পর্কেও যুক্তরাষ্ট্র এই ধারণা পোষণ করেছিল, বা বাংলাদেশ দূতাবাস থেকে এরকম তথ্য গিয়েছিল যে তিনি মানে নানান রকম নেতিবাচক বিশেষণ, দুর্নীতির বরপুত্র, সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক ইত্যাদি, নানান জঙ্গিবাদ, সন্ত্রাসী পৃষ্ঠপোষক ইত্যাদি নানান রকম নেতিবাচক বিশেষণ সম্বলিত তার বার্তা গিয়েছিল। তারপরে তো সেই ধারণাও এখন পরিবর্তিত হয়ে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ পাচ্ছেন তিনি। মানে না কি না, কাজ করলো সেখানে, তারেক আর রহমানের, এখানেও কিছু কাজ করবে কিনা? দেখেন তারেক রহমানের ব্যাপারটা অত্যন্ত মাইনর ছিল। সেখানে ডোমেস্টিক একটা মানে অ্যামাউন্ট, তাও একদম ভেগ ছিল, যে কোথায় টাকা, কি টাকা, সেটা সম্পর্কে কিছুই ছিল না। এটা মূলত আওয়ামী লীগের প্রোপাগ্যান্ডা আর ইন্ডিয়ান প্রোপাগ্যান্ডা ছিল। তারেক রহমানের বাস্তবতা আর এই বাস্তবতা আকাশ হুম, পাতাল তফাৎ। একটা জিনিস মনে রাখতে হবে, ইন্ডিয়ান গোয়েন্দা বাহিনী কিন্তু এখন প্রচন্ড চাপ দিবে, চেষ্টা করবে যাতে আমেরিকায় এক্সপোজ না হয় এই জয়ের বিরাট অ্যামাউন্ট। কেননা যদি এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যায়, তাহলে ইন্ডিয়াও কিন্তু ফেসে যাবে। ইন্ডিয়া এই মানি লন্ডারিং এ সরাসরি, তাছাড়া ভারত এই যে আমাদের গত আপরাইজিং এ যে সরাসরি ইনভলভ ছিল, ভারতীয় বাহিনী যে সরাসরি প্রবেশ করেছিল বাংলাদেশে, তার প্রচুর তথ্য কিন্তু আমেরিকান ইন্টেলিজেন্স সোর্সেস এর কাছে আছে, এবং এগুলো সব কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে উঠবে। কাজেই তারেক জিয়ার যে অবস্থান আমেরিকার কাছে, সে এখন একটা অত্যন্ত পপুলার লিডার বাংলাদেশের, সেই হিসেবেই পরিচিত হবে। আর মোদি এবং ভারতীয় ইন্টেলিজেন্স, আপনি মনে রাখবেন এই যে কানাডায় ইন্ডিয়ান ইন্টেলিজেন্স যে ঘটনা ঘটালো, তারপর থেকে কিন্তু আমেরিকায় ইন্ডিয়ার ইমেজ প্রচন্ড নেগেটিভ হয়ে গিয়েছে। কানাডায় যে হত্যা করলো একজন ভারতীয় বংশোদ্ভূত কেনেডিয়ানকে হত্যা করলো, তারপর থেকেই কিন্তু ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের ইমেজ হ্যাঁ, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিন্তু হয়েছে। কিন্তু এই তারপর ইমেজটা আমরা সময়ে সময়ে এক সময় দেখেছি পড়ে গেছে, আবার উঠে গেছে, এমনকি নরেন্দ্র মোদী, তার উপর নিষেধাজ্ঞা ছিল ভারত মানে আমেরিকার পক্ষ থেকে, এবং তার সম্পর্কে কি নেতিবাচক মন্তব্য ভারত মানে যুক্তরাষ্ট্র, সেটিও আমরা দেখেছি। তারপরে সেই নরেন্দ্র মোদীর সাথে কি খাতির বা কি সুসম্পর্ক এবং খুব বন্ধু ভাবাপন্নতা, সেটি আপনি বলছিলেন। আবারও নাকি ইমেজ খারাপের দিকে যাচ্ছে, সেটিও আপনি স্পষ্ট করছিলেন। মানে এই ইমেজগুলো তো ভালো হয় খারাপ হয়, এটা তো আসলে কিসের উপর না নির্ভর করে? না, সেই এই যেগুলোর উপর পরিস্থিতি নির্ভর এটা, করে সেগুলো তো নিশ্চয়ই বন্ধ হয়ে নাই। দেখেন এটা হবে না। নরেন্দ্র মোদী অতীতে গুজরাটের কসাই ইমেজ ছিল, ইন্ডিয়ার ভিতরে তার হিউম্যান রাইটস ভায়োলেশন, এই জন্যই আমেরিকা তাকে ব্যান করেছিল, এবং আমেরিকা কিন্তু সহজে তাকে ভিসা দেয়নি। অনেক পরে যখন সে ক্লিয়ারলি দেখলো আমেরিকা যে সে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে, খুব পপুলার, তখনই শেষ পর্যন্ত দিয়েছে। কিন্তু এখানে যে ইন্ডিয়ার যে রোল, এটা অত্যন্ত ভয়াবহ রোল। এখানে ভারত সরাসরি বাংলাদেশে গণতন্ত্রকে অ্যাবসলিউটলি হত্যা করেছে। জেনোসাইড যে ঘটেছে শেখ হাসিনাকে নিয়ে, মার্কিন কূটনীতিকরা সরাসরি দেখেছে। এবং ইন্ডিয়ান রোল, মোদির রোল যে কতখানি প্রোপাগ্যান্ডিস্ট, এবং মোদি যে বারবার আমেরিকাকে বুঝিয়েছে যে এখানে জামাতের উত্থান ঘটবে, জামাত কার্ডটা বারবার আমেরিকাকে প্লে করেছে। এটা এখন আর করতে পারবে না। আমেরিকা ইজ মাচ মোর অ্যাওয়্যার অফ রিলিজিয়াস ফোর্সেস ইন বাংলাদেশ। এবং এই যে আপনার দেখেন ব্যারিস্টার রাজ্জাক ফেরত এসছে, সে অত্যন্ত প্রেজেন্টেবল ইংরেজিতে কনভে করতে পারে, এবং আমার ধারণা তিনি কালকে বলেছেন সরাসরি তিনি দরকার হলে জামাতের ইমেজটা তুলে ধরবে, এবং ইন্ডিয়ান যে ডাবল গেম, যে ইসলামিক মৌলবাদ এখানে মাথাচাড়া দিয়ে উঠবে, এটা সেল করতে পারবে না। এবং সেজন্য আমার মনে হয় আমেরিকায় মোদির পলিটিক্স ইজ ফিনিশ, বিজেপির ইমেজ ইজ ফিনিশ, এবং আমেরিকানরা জানে যে বিজেপিতে মোদির সাকসেসর হিসাবে এমন একজনকে চয়েস করা হয়েছে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যিনি বলতে গেলে একটা ফ্যানাটিক মৌলবাদী এবং অত্যন্ত কট্টর মুসলিম বিদ্বেষী। ট্রাম্প কিন্তু এটা কোনোভাবেই প্রত্যাখ্যান করতে পারবে না যে আমেরিকা, যে ভারত মৌলবাদকে
যেভাবে নিজেই নিজের দেশে প্রশ্রয় দিচ্ছে আর দোষ চাপাচ্ছে বাংলাদেশের উপরে, এই ধারণাটা কিন্তু আমেরিকায় ক্লিয়ার হয়ে গিয়েছে। জি, আপনি বলছিলেন বাঙালি। স্যার, আপনি বলছিলেন যে মানে জামাতের ইমেজ বিল্ড আপের কথা, যে ব্যারিস্টার রাজ্জাক এর মতো ব্যক্তিত্ব, আহ, একাত্তরে যে গণহত্যার দায় জামাতের উপর আছে সেই বিষয়টাকে ভুলিয়ে বা পাশ কাটিয়ে রেখে ব্যারিস্টার রাজ্জাকের মতো ব্যক্তিত্ব, যিনি আসলে জামাতের ইমেজ বিল্ড করতে পারবেন বা তার সেই মেসেজটা কনভে করতে পারবেন, আওয়ামী লীগে কি এরকম কেউ নাই? মানে এই ধরনের ব্যক্তিত্ব, এই ধরনের আমার মনে হয় না। ইন্টেলিজেন্ট কেউ আমার কি মনে নেই হয় না। যিনি আসলে এই কাজটা আওয়ামী লীগের পক্ষেও করতে পারেন? মানে একাত্তরের গণহত্যা যদি জামাত ভুলিয়ে দিতে পারে, আওয়ামী লীগেও সেই কাজটি বা চেষ্টা চালিয়ে যাবে না? অ্যাবসলিউটলি রিডিকুলাস, এটা কোনোদিনও সম্ভব হবে না। কেননা আওয়ামী লীগ এখানে যে গণহত্যা চালিয়েছে ছাত্রদের আপসার্জে, তার রেকর্ডস রয়েছে। তা সুস্পষ্টভাবে আপনার আমেরিকান সহ ওয়েস্টার্ন ইয়েরা দেখেছে। এই জেনোসাইড যেটা আওয়ামী লীগ করেছে, তার কারণে এই 71 কার্ড প্লে করাটা, জামাত 71-এ কি করেছে সেটা এখন একেবারেই দুর্বল হয়ে গিয়েছে। আর তাছাড়া পাকিস্তান এখন আরো গভীর দৃষ্টিতে দেখছে। একটা আওয়ামী লীগের আরেকটা বড়, 71-কে তারা একেবারে মানে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। গণতন্ত্রকে হত্যা করে 71-এর স্বাধীনতার যে চেতনা ছিল, সেটা আওয়ামী লীগের জন্য একটা বিরাট প্রহসন। এটা কিন্তু বাংলাদেশে ক্লিয়ারলি আন্ডারস্টুড। জি, কাজেই আপনি বলছিলেন এই আপনি 71 বলছিলেন যে কার্ড প্লে। 24-এর গণহত্যার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে রেকর্ড আছে, কিন্তু জাতিসংঘের যে তদন্ত কমিটিতে বাংলাদেশে আসছে, বাংলাদেশে এসে তদন্ত করবার কথা, তারা 2 দফা ডেডলাইন দিয়েছে সরকারের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবার জন্য, রিপোর্ট দেবার জন্য, সেটি সরকার সেটি দিতে পারে নাই। ফলে তাদের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন না থাকবার কারণে তারা পূর্ণাঙ্গ, মানে তাদের পক্ষ থেকেও পূর্ণাঙ্গ রিপোর্টটা দিতে পারছে না। তারাও তাদের ডিসেম্বরের ডেডলাইন মিস করেছে, জানুয়ারির মাঝ বরাবর দেবার কথা ছিল। মানে সেই জিনিসগুলো তো মিস, এই সরকারও তো দিতে পারছে না। তাহলে কিভাবে সেই রেকর্ডটা আসলে পরিপূর্ণ রেকর্ডটা যাবে বা পাবে, বা যে দ্বিধাদ্বন্দ্ব সেটি দূর হবে? আমার মনে হয় যে এই সরকার অত্যন্ত দ্রুত গতিতে কাজ করছে। যারা ইনভলভ কমিশনে, তারা কিন্তু আপাত দৃষ্টিতে আমরা দেখি না যে এক্সপোজড হচ্ছে, কিন্তু তারা সময়সীমা, তাদের টার্গেটস, এগুলো সবই কিন্তু স্পেশালিস্ট। আপনি খারাপ ভালো বলতে পারেন, কিন্তু এখানে অত্যন্ত দ্রুত গতিতে কিন্তু কাজ চলছে। একটা জিনিস ভুলে গেলে চলবে না, আমাদের এখানে প্রফেসর ইউনুস কিন্তু অত্যন্ত মেধাবী 2জন এক্সপার্ট ডেকে এনেছে। একজন হচ্ছে ডক্টর সিদ্দিকী, যিনি একজন নবীন এক্সপার্ট, লুৎফে সিদ্দিকী, আপনি হয়তো নাম শুনে থাকবেন, যে ফিনান্সিয়াল এক্সপার্ট, যে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে অধ্যাপনা করছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রেও তিনি ব্যাংকিং সেক্টরে তার একটা নেতৃস্থানীয় রোল রয়েছে, এবং সিঙ্গাপুর বেসড সেই এই ভদ্রলোক কিন্তু প্রফেসর ইউনুসের ডান পাশে থাকে। উনি যখনই বাইরে যান কিংবা উনি যখনই উপস্থাপন করেন, এই ভদ্রলোকের যে স্পেশালাইজেশন, তার ফলে এই যে রিপোর্টস গুলার ব্যাপারে এরা কিন্তু মনিটর করতেছে। এবং অলরেডি তো রিপোর্ট সাবমিটেড হয়েও গিয়েছে। দেখেন, বিএনপি খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু মেইন যেই বিষয়গুলোর উপর রিপোর্ট, সেগুলো কিন্তু তৈরি করে সাবমিট করা হয়েছে। আলী রিয়াজ, তারপর আমাদের ডক্টর মজুমদার, তারপর অন্য আরো কয়েকজন, দে হ্যাভ অলরেডি সাবমিটেড দ্য রিপোর্ট। অনেক দূর এগিয়ে তাদের নিজেদের মধ্যে বিভাজন রয়েছে, এবং সেই কারণে অনেকটা তারা পিছুপা হবে। তবে আমি যেটা বললাম, যে 2টা বিষয় বাধ্য করবে পুরো প্রেক্ষাপটকে চেঞ্জ করতে। একটা হচ্ছে ট্রায়ালস, এবং এই ট্রায়ালস গুলো আরো দ্রুত। আমার তো ধারণা যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে চাপ দেবে শেখ হাসিনাকে এক্সট্রাডাইট করতে, প্রাইভেটলি চাপ দেবে। কেননা এখন ইটস ক্লিয়ার দ্যাট শি ইজ ইনভলভড ইন ম্যাসিভ মানি লন্ডারিং, এবং এই ফ্যামিলিটা আন্তর্জাতিক ক্ষেত্রে যেমন করছে, আমেরিকান ইকোনমিতে এটা এটা প্রেসিডেন্ট ট্রাম্পও কিন্তু বলবে। এবং আমাদের এই যে 2জন অর্থনীতিবিদ এসছে, একজন হচ্ছে ডক্টর সিদ্দিকী,
আরেকজন অত্যন্ত মেধাবী ডক্টর খালিলুর রহমান, যাকে মায়ানমারের তিনিও কিন্তু ইকোনমিস্ট বেসিক্যালি, এবং তার যোগাযোগ এবং লুৎফে সিদ্দিকীর ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেক্টরের যোগাযোগ অসাধারণ। এবং এটা আগামী কয়েক মাসের মধ্যে নাটকীয়ভাবে ডক্টর ইউনূসের যে কার্যকারিতা, এফেক্টিভনেস, এটা পট পরিবর্তন করে দেবে। জি, এবং আগামী আমার মনে হয় কয়েক বিএনপি মাসের মধ্যে একটা লিডারশিপ। পট পরিবর্তন করে দেবে এবং কার্যকারিতাটা দেখা যাবে। মানে আপনি বলছিলেন যে আমেরিকা ভারতকে চাপ দেবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবার জন্য। মানে কেন সেই চাপ দেবে এক, এবং ভারত যে ফিরিয়ে দেবে না সেই যে একটা মানে ভারতের যে মনোভাব সেটি ভারত প্রকাশ করে দিয়েছে। ভারত ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছে বা ফেরত যে চেয়েছে সেই বিষয়ে কোনো মানে ফেরত দেওয়া হবে এরকম কোনো মনোভাব প্রকাশ করেনি বা এরকম কোনো বার্তাও দেয়নি। সেক্ষেত্রে আমেরিকা কেনই ভারতকে চাপ দেবে, আর ভারতই কেন তার মনোভাব বদলাবে? ভারত কি আসলেই ফেরত দেবে শেখ হাসিনাকে বাংলাদেশে বিচারের জন্য? ধন্যবাদ। দেখেন, এই যে ভারতের ভিসা বাড়িয়ে দিয়েছে, দিস ওয়াজ অ্যান অ্যাডহক শর্ট টার্ম অ্যাক্ট অফ ডেসপারেশন বলতে পারেন, যে তাকে ব্যক্তিগতভাবে তার প্রতি একটা আনুগত্য দেখানো, এবং ইন্টারনালি যেমন কংগ্রেসের নেতৃত্ব কিন্তু তার প্রতি সিম্প্যাথেটিক। মণিশঙ্কর আয়ার বলেছে তাকে আজীবন থাকতে দেয়া হোক। মিসেস গান্ধী, সোনিয়া গান্ধীও কিন্তু পারিবারিক সূত্রে তার প্রতি সিম্প্যাথি। কিন্তু এটা টিকবে না আগামী দিনগুলোতে। আমার মনে হয় যেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে শি ইজ বিকামিং এ লায়াবিলিটি, এবং এটা কিন্তু মোদী সরকার বুঝতে পারছে। এবং এই যে মোদী এক্সপোজড হয়নি, কারণ যেহেতু টিউলিপ ধরা পড়েছে লন্ডনে, পুরো ইকুয়েশনটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। টিউলিপকে রক্ষা করতে পারেনি ভারতীয় গোয়েন্দা বাহিনী। এখন ডেসপারেটলি ইন্ডিয়ান ইন্টেলিজেন্স চেষ্টা করবে জয়কে রক্ষা করতে, কিন্তু আমার ধারণা আমেরিকান ইন্টেলিজেন্স জয়কে অ্যারেস্ট করবে। এগুলো যখন ক্ল্যারিফাই হয়ে যাবে, তখন মোদির পক্ষে এই ফ্যামিলিকে বা ভারতের স্বার্থকে রক্ষা করা ডিফিকাল্ট। তখন আমেরিকা ডেফিনেটলি, প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়ে তার নাক গলাবার সময় নাই। কিন্তু আমার ধারণা আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট এবং স্টেট ডিপার্টমেন্ট ডেফিনেটলি ইন্ডিয়াকে চাপ দিবে যে লুক, শি হ্যাজ বিন এক্সপোজড অ্যাজ এ সিরিয়াস ক্রিমিনাল। এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাবে, এবং ভারত তখন নিজের স্বার্থে, আর মোদি কিন্তু আস্তে আস্তে আমেরিকার ফেভার্স হারাবে। আমার মনে হয় আমেরিকার কাছে তার ক্রেডিবিলিটি আগামী এক মাসে আরো অনেক কমে যাবে। এবং তখন আপনি এম শাহিদুজ্জামান, আপনি আপনার ধারণাগুলো স্পষ্ট করছিলেন যে আপনি কি ধারণা পোষণ করছেন। একটু এই বিষয়টির দিকেও যাই যে আসলে তাহলে কদিন আগে সেনাপ্রধান, ভারতের সেনাপ্রধান, তাকেও আমরা বলতে শুনলাম যে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে, সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে একটা নির্বাচিত সরকার, বাংলাদেশে যখন একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে তারপরেই সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে। এবং বাংলাদেশের সেনাপ্রধানের সাথেও তার যোগাযোগের বিষয়টা আছে, সেই বিষয়টাও বলছেন। মানে এখানেও নির্বাচনের কথা বলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ভারতে বসে তিনিও ভারত এবং যুক্তরাষ্ট্রের ইন্টেনশন নির্বাচনের কথা বলছেন। মানে আরো একটা দিক তো কাজ করছে। এই দিকটা কতটা আগাতে পারবে? দেখুন, ভারতীয় সেনা প্রধান যা বলেছে তার যে কতখানি তাচ্ছিল্য, সেটা কিন্তু উপস্থাপিত হয়েছে আমাদের মিডিয়াতে, এমনকি ভারতীয় মিডিয়াতে। এটা সুস্পষ্টভাবে আমাদের মিডিয়াতে চলে এসছে এবং আলোচিত হয়েছে যে প্রথমত ভারতীয় সেনাপ্রধান কিভাবে এই ধরনের পলিটিক্যাল স্টেটমেন্ট করেন। এটা তো তার করা উচিত না, এটা তো পলিটিক্যাল বিষয়। বাংলাদেশে ডেমোক্রেসি আসবে কিনা, ভারত আমাদের ডেমোক্রেসি না আসলে কথা বলবে না, এটা তো ভারতীয় সেনাপ্রধানের কোনো ব্যাপার না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, ভারতীয় সেনাপ্রধান খুব ভালো করেই জানে যে বাংলাদেশে কি ভারত করেছে, গণতন্ত্রের নামে কি প্রহসন হয়েছে, এবং গত ইলেকশনটা যে হয়নি ঠিক মতো তার পেছনে ভারতের কি অবদান। তারপরও ভারতীয় সেনাপ্রধান যখন এই ধরনের কথা বলেন, সেটা বাংলাদেশে কি মেসেজ কনভে করছে এবং বাংলাদেশের সেনা বা নেতৃত্বেও কি কনভে করছে এটা বোঝা যায়। এমনকি ভারতীয় সেনাপ্রধান যে আমাদের সেনাপ্রধানের সাথে কথা বলেছে, দিস ওয়াজ নট ওয়েল রিসিভড ইন বাংলাদেশ। আমরা অনেকেই গণমাধ্যমে প্রশ্ন তুলেছি যে কেন আমাদের সেনাপ্রধান আদৌ ভারতীয় সেনাপ্রধানের সাথে কথা বলবেন, কেন
তার রোল কি, এবং বাংলাদেশের সামরিক বাহিনীর ঊর্ধ্বতম স্থানে ভারতীয় অনুচর রয়েছে কিনা, এবং আমাদের গোয়েন্দা বাহিনীকে নিয়ে এখন সরাসরি ওপেনলি আলোচনা হচ্ছে। আমি সরাসরি টিভি মিডিয়াকে বলেছি যে ভারতীয় সেনা প্রধানের সাথে আমাদের সেনা প্রধান যে যোগাযোগ করে, সেখানে কি আমাদের চিফ অ্যাডভাইজারের অনুমতি ছিল, নাকি সে নিজেই আলাদাভাবে কথা বলছে? এ ধরনের কথা বলার তো কারণ নেই। কাজে আপনি নিশ্চিত হতে পারেন যে ভারতীয় সেনা প্রধানের বক্তব্য এটা ভারতের সামরিক বাহিনীর ইমেজকে আরো প্রশ্নবিদ্ধ করেছে। ভারতের সেনাবাহিনী আমাদের এই জেনোসাইডে তাদের একটা রোল ছিল, এটাও কিন্তু এখন সবাই সিরিয়াসলি চিন্তা করছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আই এম শিওর যে মার্কিন কূটনীতিকরা যারা ঢাকায় রয়েছে তারা কিন্তু এগুলো সব মনিটর করছে। এটা ভারতের পক্ষে যাবে না, বরং এইগুলো সাইট করা হবে ভারতকে এবং মোদিকে, যে তোমাদের কতখানি মিথ্যাচারে তোমরা লিপ্ত হয়েছ সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখানো হবে। আমার মনে হয় ইউরোপিয়ানরাও এই ব্যাপারে সচেতন রয়েছে। জি, একটু একটু এই বিষয়টাও আসি যে ট্রাম্প ক্ষমতায় যাবার আগেই তিনি বলেছেন যে অনুগত নয় এমন কূটনীতিকদের চাকরিচ্যুত করা হবে এবং ডিপ স্টেটের পতন করানো হবে। একটু খুব ছোট্ট করে ডিপ স্টেট সম্পর্কেও আপনার কাছ থেকে জানবো, এবং যে রেজিম, দেশে দেশে রেজিম চেঞ্জের যে বিষয়টা ডিপ স্টেটের মাধ্যমে হয়ে থাকে বলে যে ধারণা আছে, সেই বিষয়টি সম্পর্কেও একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, এবং ট্রাম্পের এখানে ইন্টেনশনটা আসলে কেমন। দেখুন, ট্রাম্প কিন্তু যখন আমেরিকার জাতীয় স্বার্থের প্রশ্ন আসে তখন আগের ফার্স্ট টার্মের তুলনায় আমার ধারণা সে অনেক বেশি অভিজ্ঞ এবং অনেক বেশি মানে স্বার্থ সংশ্লিষ্ট ধারণা তার রয়েছে। তিনি এই ডক্টর ফচি আর জেনারেল মিলি, তাদের দুজনের বিরুদ্ধে কোনো অ্যাকশন যাতে না নেন, অলরেডি প্রেসিডেন্ট বাইডেন গতকাল তাদেরকে প্রেসিডেন্সিয়াল পার্ডন দিয়ে দিয়েছেন। চিন্তা করেন যে মিলির মতো একজন দেশপ্রেমিক আর ডক্টর ফচির মতো যে এত স্বনামধন্য একজন যে মেডিকেল প্র্যাকটিশনার, তাদেরকেও ট্রাম্প প্রতিশোধ দিতে পারে এরকম আশঙ্কা থেকে ইন অ্যান্টিসিপেশন পার্ডন, প্রেসিডেন্সিয়াল পার্ডন দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমার ধারণা যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু অনেকদেরকে পার্ডন করেছে। এখন ডিপ স্টেটের ব্যাপারে আমেরিকার যে ডিপ স্টেট, সেখানে ট্রাম্প নিজেই একটা ডিপ স্টেট ছিল, কারণ ট্রাম্প রিপ্রেজেন্টস আমেরিকান বিজনেস, হার্ডকোর বিজনেস, হার্ডকোর আমেরিকান কর্পোরেট ইন্টারেস্ট। ট্রাম্প যুদ্ধ চায় না। যে বাইডেন আমেরিকাকে যুদ্ধে একেবারে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছিল, ইউক্রেন যুদ্ধ যদি কন্টিনিউ করত। কিন্তু ট্রাম্প দেখা যাচ্ছে যে নিশ্চিত বলা যায় যে যদি বলেন ডিপ স্টেট হিসেবে কাজ করে কিভাবে, এইভাবে যে ট্রাম্প প্র্যাকটিক্যালি কিন্তু ইউক্রেনের যুদ্ধ প্রায় থামিয়ে দিয়েছে। গত 2 সপ্তাহে আমরা কোনো মেজর এনকাউন্টার্স দেখি নাই। পুতিন অনেকটা টেরিটোরিয়াল বার্গেনিং এর পথে চেয়ে আছে, এবং সেই দিক থেকে আমার মনে হয় যে আমেরিকান ডিপ স্টেট এখন কর্পোরেট ইন্টারেস্ট, যে অস্ত্র ব্যবসা, আমেরিকার অস্ত্র ব্যবসার স্বার্থ, সেটাকে ট্রাম্প এখন একেবারে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসছে। এবং সেদিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে, এমনকি মধ্যপ্রাচ্যেও দেখেন যে এই এত বেশি উগ্র কথাবার্তা হচ্ছিল, ট্রাম্প কিন্তু গোলান হাইটস এর দখল মেনে নিয়েছে, জেরুজালেমে ক্যাপিটাল শিফট মেনে নিয়েছে, এমনকি ইসরায়েলের সেটেলমেন্ট গুলো বাড়ানো। সবচেয়ে বড় কথা, 2 স্টেট সলিউশন, এটা ট্রাম্প অগ্রাহ্য করে। কিন্তু আগামী দিনগুলোতে আমরা দেখব যে ট্রাম্প, আমেরিকা কি সত্যি 2 স্টেট সলিউশনকে একেবারেই পদদলিত করবে? তাহলে কি ইরানের সাথে আবার আমেরিকা যুদ্ধ খেলা করবে? এগুলোই হবে পরীক্ষা যে আমেরিকাতে ডিপ স্টেট কাজ করছে নাকি ট্রাম্প নিজেই ডিপ স্টেটের রোল প্লে করবে। বাংলাদেশে যে পরিবর্তনটা হয়ে গেল, গণ অভ্যুত্থান হয়ে গেল, সেখানে কি কোনো ডিপ স্টেটের ভূমিকা ছিল? অবশ্যই ছিল। এটা অবশ্য কয়েকটা ভিন্ন মতামত রয়েছে। একটা মতামত হচ্ছে যে আমেরিকান কূটনীতিক আমাদের ঢাকায় সেদিন আমাদের যে জুনায়েদ সাকি, অত্যন্ত মেধাবী বামপন্থী পলিটিশিয়ান,
তিনি একটা টক শোতে আমাকে প্রাইভেটলি বলছিলেন যে আমেরিকান রাষ্ট্রদূত বলেছে যে বিশ্বাস করেন আমরা এই ছাত্রদের যে বিপ্লব ঘটলো আমাদের কোনো রোল ছিল না, এটা পুরাপুরি ইন্ডিজেনাস। এবং মনে হলো এই বামপন্থী নেতাও কনভিন্সড হয়েছে যে এখানে আমেরিকার কোনো রোল প্লে করেনি। তাহলে ডিপ স্টেট বাংলাদেশে কে ছিল? আরেকটা ভার্সন শোনা যাচ্ছে যে এখানে নাকি চায়না এবং পাকিস্তানের আইএসআই এর রোল ছিল। আমি ঠিক এটা বিশ্বাস করতে পারছি না, তবে এটা আমাদের গোয়েন্দা বাহিনীর, যেটা স্পেশালি প্রো আওয়ামী লীগ পার্ট অফ দ্য গোয়েন্দা বাহিনী, যারা মোরালেস আওয়ামী লীগের স্বার্থ দেখেছে, তাদের মধ্যে যারা নিজের ব্যর্থতা থাকতে চায় যে কেন তারা অ্যান্টিসিপেট করতে পারলো না, কেন তারা থামাতে তারা বলে যে চীন ইনভলভ ছিল এবং আইএসআই ইনভলভ ছিল। আমি এই ডিপ স্টেট থিওরির সাথে একমত হতে পারছি না। চীন কখনো সরাসরি এই ধরনের মুভমেন্টে ইনভলভ হয়েছে এমন কোনো তথ্য জানা নাই। কারণ বাংলাদেশে এ ধরনের গোপন প্রয়াস থাকলে সেগুলো কিন্তু শেষ পর্যন্ত রিভিলড হয়। এবং ছাত্রদের মুভমেন্টটা বলছিলেন যে পিটার হাস ওই সময়টাতে কি দায়িত্ব বা ভূমিকা পালন করেছেন, যে তথ্যগুলো দিয়েছে যুক্তরাষ্ট্রে, মানে সেটিও গণ অভ্যুত্থানের আগের সময়ে সেটি কার্যকর ভূমিকা পালন করেছেন, সেটি কি ডিপ স্টেটের কোনো পার্ট? আমার মনে হয় না সেগুলো ডিপ স্টেটের পর্যায়ে পড়ে না। বাংলাদেশের ডিপ স্টেট যে কোথায় রয়েছে, কোন অবস্থানে রয়েছে, সেটা আওয়ামী লীগ সময়ে বোঝা যেত যে আওয়ামী লীগের ব্যবসায়ীরাই ডিপ স্টেটের কাজ করছে। কিন্তু এই সময়টায় যে ডিপ স্টেট বাংলাদেশে কার্যকর হবে ছাত্রদের মধ্যে, এটা খুব মানে রিয়েলি আমি ঠিক মনে করতে পারছি না যে বাংলাদেশে বর্তমানে কোনো ডিপ স্টেট আদৌ আছে। আচ্ছা, বাংলাদেশের ডিপ ক্ষণে স্টেট ক্ষণে আমি বলছিলাম যে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের প্রভাব, মানে বাংলাদেশের যে পরিবর্তন হয়ে গেল সেখানে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের প্রভাব কেমন? মানে যেটি ডোনাল্ড ট্রাম্প বলছেন ডিপ স্টেটের প্রভাব, ডিপ স্টেট এর পতন করানো হবে। আমরা দেখলাম মার্শা বার্নিকাট সহ 3 কূটনীতিককে, যেটি আপনিও একটু বলছিলেন যে পদত্যাগ করানো হলো, সেই যে জিনিসটা হলো, সেখানে বাংলাদেশের এই পট পরিবর্তনে ডিপ স্টেটের কোনো প্রভাব ছিল কিনা, যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের, সেটা একটু জিজ্ঞাসা করছিলাম। আমার মনে হয় না। যেটা আমি একটু আগে বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি, কিন্তু মার্কিন কূটনীতিকরাও বলেছে তারা নিজেরাই স্তম্ভিত হয়ে গিয়েছিল যে বাংলাদেশে হঠাৎ ছাত্রদের আপরাইজিংটা এইভাবে বারুদের মতো জ্বলে উঠবে। এবং আমেরিকান ডিপ স্টেট যেটা বলে যে সরাসরি ডেকে এনে প্রভাবিত করে, টাকা ঢালে, সিআইএ এর রোল থাকে, তেমন কোনো কিছুই কিন্তু হয়নি ঢাকায়। এখানে আমেরিকান কূটনীতিকরা একেবারেই একটা নীরব রিমুভড অবস্থানে ছিল। আমি এটা বিশ্বাস করি যে আমেরিকান ডিপ স্টেট এখানে রিয়েলি কোনো রোল প্লে করেনি। বর্তমানে হয়তো করছে, বর্তমানে ঘটনা ঘটে যাওয়ার পরে, হাসিনাকে রিমুভ করার পরে, এবং ছাত্রদের মুভমেন্টটা এখন কোন দিকে যাবে, তারা কি আন্তর্জাতিক আদালতে নিতে পারবে কিনা, এই ট্রায়ালগুলো সত্যিকার অর্থে কিন্তু কার্যকর হবে কিনা। আমার মনে হয় বাংলাদেশে ডিপ স্টেট যদি আমেরিকানদের প্রভাব থেকে থাকে, তাহলে এটাই হতে পারে যে তারা চাইবে যে ট্রায়াল প্রক্রিয়াটা যেন অনির্ধারিতভাবে দীর্ঘায়িত না হয়, এবং সেখানে ট্রায়াল অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ দ্য ট্রায়াল, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। এক্সিকিউট করা এবং যথাযথ শাস্তি দেয়া, এবং সেখানে অনেকটা অপূর্ণতা রয়ে গিয়েছে। যেমন ধরেন আমাদের এখানে ডিপ স্টেট, আমেরিকান ডিপ স্টেট যদি কাজ করে থাকে, তাহলে আমরা হয়তো আগামী দিনগুলোতে দেখতে পাবো যে এই ট্রায়ালস এর আওতায় শুধু বেসামরিক দোষীদের ধরলেই চলবে না, সামরিক বাহিনীতে যারা ইনভলভ ছিল এবং এখনো যারা লুকিয়ে রয়েছে, ঊর্ধ্বতম যারা সরাসরি এই আওয়ামী নেতৃত্বর একটা অংশকে দেশ থেকে পার হয়ে যেতে সহযোগিতা করেছে, এবং যাদের যে এই গোয়েন্দা বাহিনীর নেতৃত্ব যারা ছিল, যাদের কয়েকজন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে, এদের সম্পর্কে কিন্তু আমেরিকা সচেতন। আমাদের একজন অত্যন্ত ওয়েল নোন ছিল যে গোয়েন্দা বাহিনী প্রধান, তিনি ভার্জিনিয়াতে বসবাস করছেন, বিরাট একটা সামর্থ্য নিয়ে, এবং বাংলাদেশি কমিউনিটি মোরারলেস অবগত, এবং উচ্চশিক্ষিত যারা তারাও জানে, এবং এইরকম আরো কিছু রয়েছে। সেখানে
তাদেরকে ট্রায়ালের আওতায় আনাটা, এটা আমেরিকান রোল, ডিপ স্টেট হয়তো কাজ করবে, এবং সেক্ষেত্রে আমাদের সিভিল সোসাইটিও হয়তো সেখানে কিছুটা ইনসেনটিভ দিতেও পারে আমার মনে হয়। জি, আহ, অনেক ধন্যবাদ স্যার। আপনার অনেকগুলো ধারণা, অনেকগুলো পূর্বাভাস এর বিষয়ে জানতে পারলাম। দেখা যাক সময়ের সাথে সাথে সেগুলোর আসলে কোন দিকে যায়। অনেক রকম গেম একসাথে চলতে থাকে, কোনটি আসলে সফল হয়, কোন দিকে সামনের দিকে মোড় নেয়, এবং কোন বাস্তবতায় গিয়ে আমরা পড়ি, এবং আমাদের সাথে যুক্তরাষ্ট্রের মানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক। আমাদের জি, একটা আমি অ্যাড করতে চাইছি, নিশ্চয়ই। অনেক কিছু একটা টার্নিং পয়েন্ট হতে পারে যুক্তরাষ্ট্র বাংলাদেশ। সেটা হচ্ছে এই যে আমাদের পররাষ্ট্র মন্ত্রী, তিনি গত রাত্রে বেইজিং এ রওনা দিয়েছেন। চীনের সাথে বলা হচ্ছে, বাংলাদেশে এখন একটা বড় রিউমার যে এই পররাষ্ট্র মন্ত্রী যে চীনে গিয়েছে, এটা হবে প্রস্তুতি যে প্রধান অ্যাডভাইজার ইউনূস সাহেবকে মার্চ মাসে চীনে যাবার এবং চীনের সাথে একটা পূর্ণাঙ্গ চুক্তি করার। এবং এখনো বলা হচ্ছে যে তিস্তা ব্যারেজ সম্পর্কে হয়তো এই ভিজিটেই একটা কার্যকর প্রক্রিয়া হবে। হয়তো চীনের সাথে পররাষ্ট্র সচিব বলেছে অ্যাকর্ড সাইন্ড হবে। এক্ষেত্রে আমেরিকা তার আপত্তি থাকে কি না, এবং আমেরিকা কতটুকু চাইবে যে চীনের সাথে বাংলাদেশের আরো ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি পাক, এবং তিস্তা ব্যারেজ এই কনস্ট্রাক্ট প্রজেক্টটা চীনকে দেয়া হোক। এই বিষয়ে আমেরিকার অবস্থান কি হতে পারে, সেটা একটা বড় বিবেচ্য বিষয় হয়ে যাবে। আমার আমেরিকা হয়তো গ্রিন সিগন্যাল দিবে। চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক এখন গড়ে উঠবে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনে, সেখানে ভারতীয় যে জুজুর ভয় দেখানো যে চীন কেন বাংলাদেশে ঢুকছে, এইটা হয়তো এখন আর সেভাবে কাজ করবে না। এবং আমরা এখন তাকিয়ে আছি আগামী কয়েকদিনের ভেতরে চীনের সাথে বাংলাদেশে তিস্তা ব্যারেজ নিয়ে আসলে শেষ পর্যন্ত কোনো চুক্তি হয় কিনা, আবার সেটা রিনিউড হয় কিনা, জি, এবং অনেক সেটা ধন্যবাদ। মার্কিন